আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। করোনাকালীন সময়ে কুমিল্লা সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাস কার্যক্রমে আমি এমদাদুল বারী শাওন, প্রভাষক হিসাব বিজ্ঞান এবং ফিনান্স, এই দুটি বিষয়ের উপর আমি অনলাইন ক্লাসে থাকবো তোমাদের সাথে। তো আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আসলে আমরা সবাই জানি যে এইচএসসি পরীক্ষার যারা এই বছর করোনাকালীন সময়ে যারা এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল, তাদের একটি রেজাল্টের ব্যাপারে মাননীয় শিক্ষামন্ত্রী একটি সিদ্ধান্ত জানিয়েছেন এবং অত্যন্ত ভালো একটি সিদ্ধান্ত হয়েছে, কারণ এটি ছাড়া আসলে সত্যি কোনো উপায় ছিল না। কারণ এই এত বিশাল সংখ্যক পরীক্ষার্থীদেরকে আসলে পরীক্ষা হলে আনার যে একটি স্বাস্থ্য ঝুঁকি ছিল সেই চিন্তা করে বাংলাদেশ সরকার একটি যুগোপযোগী একটি সিদ্ধান্ত নিয়েছে। তো এখন আসলে তোমাদের সামনে এখন কবে এই করোনার সমস্যা শেষ হয়, কবে আবার শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, সেই ব্যাপারে আসলে আমরা এখন পর্যন্ত কিছুই জানি না। তবে আশা করছি খুব দ্রুতই হয়তো বা ইনশাল্লাহ সবকিছু স্বাভাবিক হয়ে আসলে আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রমে আমরা ফেরত আসবো। তো আমি অলরেডি তোমরা সবাই আমাকে চিনে ফেলেছো, যেহেতু আমি হিসাব বিজ্ঞান ক্লাসটি নিয়েছি। তো এখন আমি ফিনান্সও নিব। তো আজকে আমার ফিনান্সের প্রথম ক্লাস। গত ক্লাস আমি হিসাব বিজ্ঞান নিয়েছিলাম যেভাবে নিয়েছি, আজকে ফিনান্সটাও একইভাবেই নিব। প্রথমে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি আসলে আমাদের ফিনান্সের মানবন্টন নিয়ে, ফিনান্সের অধ্যায়গুলো নিয়ে, কোন অধ্যায় থেকে আসলে আমরা সবাই জানি সৃজনশীল পরীক্ষা হয়, 11টি প্রশ্ন থাকে। তো এটি আমরা সবাই জানি। তো আসলে প্রশ্নগুলো কোন কোন অধ্যায় থেকে আসে, অধ্যায়গুলোর একটু পরিচয় এবং অধ্যায়গুলো সম্পর্কে একটু ছোটখাটো কিছু আলোচনা, কোনো পড়া হবে না, শুধু আমরা কিভাবে ফিনান্স, সাবজেক্টের নাম কিন্তু ফিনান্স না, ফিনান্স, ব্যাংকিং ও বীমা। ফিনান্স অর্থায়ন, যেটি প্রথম যে পত্রটি আমরা পড়বো সেটি অর্থায়ন এবং সম্পূর্ণ গাণিতিক সমস্যা নির্ভর। এবং দ্বিতীয় পত্র যেটি আছে সেটি ব্যাংকিং ও বীমা। ব্যাংকিং ও বীমা সম্পূর্ণভাবে একটি থিওরিটিক্যাল একটি বিষয়। তো আমরা ফিনান্স সম্পর্কে প্রথমেই জানবো। তো ফিনান্স তো আমরা শব্দের অর্থ আমরা সবাই জানি, ফিনান্স অর্থায়ন। তো অর্থায়নের টোটাল যে আমরা যদি জানতে চাই, যেটি অর্থায়নে টোটাল 70 নাম্বার আমার সৃজনশীল এবং 30 নাম্বার আমার এমসিকিউ। তো সৃজনশীল প্রশ্ন আসে সর্বমোট 11টি থেকে উত্তর দিতে হয় 60টি। এখন 60টি উত্তর দিতে হয় 7 × 70। আরেকটি বিষয় যেটি যে এই 60টি প্রশ্ন আসে ফিনান্সে, আমার অধ্যায় সর্বমোট 9টি। কয়টি? 9টি। তো 9টি অধ্যায়ের মধ্যে প্রথম আমার প্রথম যে অধ্যায়টি, আমি আগে টোটালটা একবার বলি, তারপর আমি অধ্যায় ভিত্তিক ভাবে আলোচনা করব। প্রথম যে অধ্যায়টি সেটি অধ্যায় 1, সেটি অর্থায়নের সূচনা, এবং আরেকটি আছে অধ্যায়ের 2, আর্থিক বাজারের আইনগত দিক সমূহ। এই দুটি অধ্যায়ে কোনো ধরনের কোনো গাণিতিক সমস্যা নেই, সম্পূর্ণভাবে দুটি থিওরিটিক্যাল দুটি অধ্যায়, যে অর্থায়ন আসলে জিনিসটি কি এবং অর্থায়ন সম্পর্কে, অর্থায়নের ধারণা, অর্থায়নের কার্যাবলী, অর্থায়নের লক্ষ্য, এই ব্যাপারগুলো নিয়ে প্রথম অধ্যায়টি অর্থায়নের সূচনা। এবং দ্বিতীয় যে অধ্যায়টি আছে, দ্বিতীয় অধ্যায় আর্থিক বাজারের আইনগত দিক সমূহ। তো আর্থিক বাজার বলতে আমরা সাধারণত বুঝি একটিকে বলা হয় আমার অর্থ বাজার, আর একটি যেটিকে বলা হয় পুঁজি বাজার। এই বাজারগুলো সম্পর্কে আমরা ধারণা নিব দ্বিতীয় অধ্যায়। এই দুটি অধ্যায় আসলে কোনো ধরনের কোনো অঙ্ক রিলেটেড বা গাণিতিক সমস্যা কোনো কিছুই নেই, সম্পূর্ণভাবে থিওরিটিক্যাল অধ্যায়। তৃতীয় থেকে নবম অধ্যায় পর্যন্ত, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম, টোটাল 60টি অধ্যায়। 60টি অধ্যায় থেকে সৃজনশীল আসে 9টি, এবং প্রথম যে দুটি অধ্যায় আছে, দুটি থেকে দুটি থিওরি প্রশ্ন আসে 2টি। তাহলে 9টি আর 2টি কয়টি হলো? 11টি। তো সর্বমোট আমার প্রশ্ন আসে 11টি। তো সবাইকে চেষ্টা যেটা করতে হবে, কারণ কি থিওরিটিক্যাল বিষয় অনেক সময় অনেকে ভালোভাবে লিখতে পারে না, ভালোভাবে না লিখলে কি হয়, ভালো নাম্বার আসে না। যদি ভালো নাম্বারের প্রত্যাশা করো এবং যদি ভালোভাবে অর্থায়ন জিনিসটা কি জানার চেষ্টা করো, তাহলে অবশ্যই গাণিতিক সমস্যার যে অধ্যায়গুলো আছে সেগুলোর উপরে আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে। তো গাণিতিক সমস্যা অধ্যায় শুরু হয় অধ্যায় 3, যেটি অর্থের সময় মূল্য। অধ্যায় 3 কিসের? অর্থের সময় মূল্য। এই অধ্যায় থেকে যেটি হয়, এই অধ্যায় থেকে সর্বমোট 2টি প্রশ্ন আসে। কয়টি প্রশ্ন? 2টি। তো অর্থের সময় মূল্য সম্পর্কে মোটামুটি সবারই ধারণা আছে, কারণ সবাই অলরেডি ফিনান্স এসএসসি লেভেলে পড়ে এসেছে। এখন যারা পড়নি তাদের জন্য কোনো কঠিন বিষয় না, খুবই সহজভাবে আমরা পড়ে ফেলবো। তো যেটি আসে সেটি অর্থের সময় মূল্য। তো অর্থের সময় মূল্য সম্পর্কে আমরা জানি যে, যেমন
অর্থের কি কি আছে, অর্থের বর্তমান মূল্য আছে, অর্থের ভবিষ্যৎ মূল্য আছে, বা অর্থের ভবিষ্যৎ মূল্য বর্তমান মূল্য কিভাবে নির্ণয় করব সেগুলো সম্পর্কে আমরা জানবো। তারপরে আমরা যেটি সম্পর্কে জানবো সেটা হচ্ছে এই যে অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয় বিভিন্ন ধরনের সুদ সম্পর্কে, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, এইগুলো নিয়ে হচ্ছে আলোচনা হচ্ছে আমার অর্থের সময় মূল্য। এবং এই অধ্যায় থেকে মনে রাখতে হবে দুটি সৃজনশীল প্রশ্ন আসে। অ্যাকাউন্টিং এর সাথে ফিনান্সের একটি বেসিক পার্থক্য আছে। অ্যাকাউন্টিং এর যে আমার প্রশ্নগুলো হয়, প্রশ্নে হচ্ছে আমার সৃজনশীলের নিচে আমার প্রশ্ন জানতে চাই হচ্ছে 3টি, আর ফিনান্সে হচ্ছে আমার প্রশ্ন জানতে চাই হচ্ছে 4টি। তো এখানে হচ্ছে ভাগটা যেভাবে করা হয় 1 2 3 4 4 3 2 1, মানে টোটাল হচ্ছে 10। তো তৃতীয় অধ্যায় হচ্ছে অর্থের সময়মূল্য, কয়টি প্রশ্ন আসে? 2টি। তারপরে যে অধ্যায় সেটিকে বলা হচ্ছে আর্থিক বিশ্লেষণ। তো আর্থিক বিশ্লেষণে হচ্ছে সাধারণত হচ্ছে আমরা দুটি বিষয় সম্পর্কে জানবো, একটি হচ্ছে নগদ প্রবাহ বিশ্লেষণ, আরেকটি হচ্ছে ব্রেক ইভেন বিশ্লেষণ বা সমচ্ছেদ বিশ্লেষণ যেটিকে বলা হয়। তো এই দুটি বিষয় সম্পর্কে জানবো হচ্ছে আমরা হচ্ছে চতুর্থ অধ্যায়। এই অধ্যায় থেকে প্রশ্ন আসে হচ্ছে একটি, তবে মাঝে মধ্যে প্রশ্ন কয়টি হতে পারে? 2টি হতে পারে। 2টি হওয়ার সম্ভাবনা খুবই কম, তবে একটি প্রশ্ন নিশ্চিত আসবে। চতুর্থ অধ্যায় যেটি সম্পর্কে বলেছে সেটি হচ্ছে আর্থিক বিশ্লেষণ। পঞ্চম অধ্যায় যেটি, সেটি হচ্ছে স্বল্প মধ্যমেয়াদী অর্থায়ন। স্বল্প মধ্যমেয়াদী অর্থায়ন থেকে হচ্ছে একটি প্রশ্ন থাকে। এই স্বল্প মধ্যমেয়াদী অর্থায়ন বলতে আমরা সবাই জানি যে অর্থায়নের মেয়াদ হচ্ছে কয় বছর, সর্বোচ্চ হচ্ছে কয় বছর, 1 বছরের কম হয়, 1 বছরের কম হয় তাকে বলা হয় হচ্ছে স্বল্প মেয়াদী অর্থায়ন। আর মধ্যমেয়াদী আমরা জানি 1 থেকে 5 বছরের কম সময়কে বলা হয় হচ্ছে মধ্যমেয়াদী অর্থায়ন। তো এই অধ্যায়ে আমরা যেগুলো সম্পর্কে জানবো সেটি হচ্ছে অর্থায়নের স্বল্প মধ্যমেয়াদী অর্থায়নের উৎস সমূহ। তারপরে যেটি জানবো হচ্ছে চলতি সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে, যে চলতি সম্পদ কিভাবে ব্যবস্থাপনা করা হয়, নগদ ব্যবস্থাপনা, এগুলো সম্পর্কে জানবো হচ্ছে পঞ্চম অধ্যায়। তারপর যেটি আছে সেটি হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায়, যেটি হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন। দীর্ঘমেয়াদী অর্থায়ন মানে হচ্ছে যে অর্থায়নের মেয়াদ হচ্ছে 5 বছরের বেশি, তো এটিকে বলা হয় দীর্ঘমেয়াদী অর্থায়ন। তো দীর্ঘমেয়াদী অর্থায়নে আমরা জানবো হচ্ছে বিভিন্ন ধরনের বন্ড সম্পর্কে আমরা দীর্ঘমেয়াদী অর্থায়নে জানবো, যে বিভিন্ন ধরনের বন্ড আছে, যেমন জিরো কুপন বন্ড। তারপরে যেটি আছে সেটি হচ্ছে আমাদের যেটিকে বলা হয় হচ্ছে বন্ড হতে প্রাপ্তি সম্পর্কে জানবো, বন্ডের মূল্য নির্ণয় জানবো, এবং হচ্ছে বন্ড হতে কিভাবে প্রাপ্তি হয় সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়নে। তারপর আমরা যেটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে সপ্তম অধ্যায়, যেটিকে বলা হয় হচ্ছে মূলধন ব্যয়। তো মূলধন ব্যয় অধ্যায়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়ে আমরা জানি মূলধনের ব্যয় হচ্ছে 4 ধরনের, যেটি হচ্ছে একটিকে বলা হয় সাধারণ শেয়ারের ব্যয়, অগ্রাধিকার শেয়ারের ব্যয়, তারপরে যেটিকে বলা হয় হচ্ছে সংরক্ষিত মুনাফা, তারপর হচ্ছে নতুন যদি কোনো সাধারণ শেয়ার ইস্যু করি সেটার ব্যয়। এই সামগ্রিক হচ্ছে মানে শেয়ার ইস্যু করে বা ইস্যু করে আমি যে ব্যয়টা হবে সে ব্যয় সম্পর্কে জানবো হচ্ছে আমরা হচ্ছে সপ্তম অধ্যায় মূলধন ব্যয়। অষ্টম অধ্যায় হচ্ছে মূলধন বাজেটিং হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত। এই অধ্যায়টি গুরুত্বপূর্ণ এই জন্য এই অধ্যায় থেকে 2টি প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। কয়টি প্রশ্ন? 2টি প্রশ্ন হচ্ছে আমরা মূলধন বাজেটিং এবং হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত থেকে জানবো। তারপর সর্বশেষ অধ্যায় যেটি, সেটি হচ্ছে নবম অধ্যায় ঝুঁকি ও মুনাফার হার। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যে ঝুঁকি। আমরা তো জানি যেখানে ঝুঁকি বেশি সেখানে মুনাফা বেশি, আর যেখানে ঝুঁকি কম সেখানে মুনাফাও হচ্ছে কি কম। তো এই ঝুঁকি এবং মুনাফা সম্পর্কে জানবো হচ্ছে আমরা হচ্ছে নবম অধ্যায়ে। তো এই ছিল হচ্ছে আমাদের হচ্ছে টোটাল হচ্ছে অধ্যায় হচ্ছে সর্বমোট হচ্ছে 9টি। এই 9টি থেকে হচ্ছে আমাদের প্রশ্ন আসে হচ্ছে 11টি। তো আমি যদি বলি তাহলে সেটি হচ্ছে টোটাল হচ্ছে প্রথমে হচ্ছে 2টি অধ্যায় আছে, অর্থায়নের সূচনা এবং হচ্ছে আর্থিক বাজারের আইনগত দিক সমূহ, 2টি থেকে 2টি থিওরি আসে। তারপরে যেটি আছে সেটি হচ্ছে আমার অর্থের সময় মূল্য। তো অর্থের সময় মূল্য হচ্ছে যেখানে আলোচনা করা হয় অর্থের বর্তমান মূল্য, অর্থের ভবিষ্যৎ মূল্য, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, এবং হচ্ছে কিভাবে অর্থের আমি ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব, অর্থের কিভাবে বর্তমান মূল্য নির্ণয় করব সেগুলো সম্পর্কে জানা হয়। চতুর্থ অধ্যায় যেটি হচ্ছে আর্থিক বিশ্লেষণ। আর্থিক বিশ্লেষণে জানা হয়েছে নগদ প্রবাহ বিশ্লেষণ সম্পর্কে, সমচ্ছেদ বিশ্লেষণ সম্পর্কে, বা যেটাকে বলা হয় ব্রেক ইভেন, মানে যে বিন্দুতে আয় ব্যয় কি হয়, সমান হয় বা লাভ ক্ষতি কিছুই হয় না, তাকেই বলা হয় হচ্ছে সমচ্ছেদ বিন্দু। এটাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে ব্রেক ইভেন। তারপরে যেটি বলেছিলাম পঞ্চম অধ্যায় স্বল্প মধ্যমেয়াদী অর্থায়ন, সেখানে আমরা জানবো হচ্ছে বিভিন্ন ধরনের অর্থায়নের উৎসগুলো সম্পর্কে, এবং অর্থায়ন কিভাবে স্বল্পমেয়াদী অর্থায়ন কিভাবে নির্ণয় করা হয় সেগুলো সম্পর্কে জানবো। দীর্ঘমেয়াদী অর্থায়নে আমরা জানবো হচ্ছে বিভিন্ন ধরনের বন্ড সম্পর্কে। তারপর সপ্তম অধ্যায়ে বলেছি আমরা জানবো বিভিন্ন ধরনের ব্যয় সম্পর্কে, মূলধনের ব্যয় সম্পর্কে। অষ্টম অধ্যায় হচ্ছে মূলধন বাজেটিং সম্পর্কে, এবং নবম অধ্যায় হচ্ছে ঝুঁকি ও মুনাফার হার সম্পর্কে। তো এই ছিল হচ্ছে আমাদের ফিনান্স সম্পর্কে।
তারপরে যেটি আসে সেটি হচ্ছে ব্যাংকিং ও বীমা, যেটি হচ্ছে আমার দ্বিতীয় পত্র যেটিকে বলা হয়। তো ব্যাংকিং বীমা আসলে এটা সম্পর্কে এখন বলার কিছুই নেই, সম্পূর্ণভাবে থিওরিটিক্যাল একটি অধ্যায়। এইখানে আমরা যখন পরবর্তীতে, এখন আমরা ফিনান্স দিয়ে শুরু করব, যখন হচ্ছে ধীরে ধীরে আমরা এগোবো তখন হচ্ছে আমরা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় পত্রে হচ্ছে আমরা তখন হচ্ছে জানবো। তো এই ছিল হচ্ছে আমার ফিনান্সের। আজকের হচ্ছে আসলে পড়ার কিছুই নেই, কারণ পড়ালেখা তো অনেক হয়েছে, এসএসসি তো অনেক পড়ালেখা করে তোমরা এসেছো। তো এখন আসলে বেসিক্যালি হচ্ছে শুধু প্রথমে যে জিনিসটা সম্পর্কে আমি একটু গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে অধ্যায় ভিত্তিক, মানে কোন কোন অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসে বা ফিনান্সের অধ্যায়গুলো সম্পর্কে জাস্ট একটা ধারণা দেয়া। তো প্রথমেই আসলে পড়ায় চলে যায়নি, কারণ আগে যদি অধ্যায়গুলো সম্পর্কে জানতে মানে না জানা হয় বা অধ্যায় সম্পর্কে না জানা হয় তখন আর কি করা যায় না, মানে পড়াটা শুরুটা ভালো হয় না। তো আমরা এই ছিল আজকের পড়া। আজকের খুবই ছোট ক্লাস হচ্ছে, ফিনান্সটাও ছোট, যেমন হিসাব বিজ্ঞান হচ্ছে বিশাল বিষয়, এই জন্য হিসাব বিজ্ঞানের ক্লাসটিও ছিল বড়। ফিনান্স হচ্ছে খুবই ছোট বিষয়, এই কারণে ফিনান্সের ক্লাসটি হচ্ছে ছোট। তো আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা যেটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে আমরা প্রথমেই জানবো হচ্ছে প্রথম অধ্যায়, যেটি হচ্ছে অর্থায়নের সূচনা। তো অর্থায়নের সূচনার মধ্যে আমরা যেগুলো সম্পর্কে আমরা ধারণা নিব সেগুলো হচ্ছে অর্থায়নের ধারণা, তারপর হচ্ছে জানবো হচ্ছে অর্থায়নের অর্থসংস্থানের শ্রেণী বিভাগ, সরকারি বেসরকারি অর্থায়নের পার্থক্য, তারপর হচ্ছে অর্থায়নের কার্যাবলী, সামষ্টিক অর্থনীতির কাঠামো, আমার স্ক্রিনে থাকবে সবগুলো কথাই থাকবে, অর্থায়নের নীতিসমূহ, তারপর হচ্ছে অর্থায়নের নীতিমালা, অর্থায়নের লক্ষ্য, মুনাফা সর্বাধিকরণ, সম্পদ সর্বাধিকরণ, ব্যবসায়িক মূল্যবোধ, নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা। মানে মূল কথা হচ্ছে অর্থায়ন জিনিসটা আসলে কি, অর্থায়ন কিভাবে আসলো, অর্থায়নের বর্তমান অবস্থা কি, অর্থায়নের মাধ্যমে আসলে কি কি করা যায়, একটি প্রতিষ্ঠান আসলে অর্থায়নের মাধ্যমে কি কি কাজ করে, এই সামগ্রিক বিষয়গুলো। মানে প্রথম অধ্যায় হচ্ছে আমার যেটা বললাম অর্থায়নের সূচনা। আমি হচ্ছে পরের বৃহস্পতিবারে যখন ফিনান্সটি নিব তখন হচ্ছে আমরা জানতে পারবো হচ্ছে অর্থায়নের সূচনা সম্পর্কে। খুবই ছোট একটা অধ্যায়, আমি সবসময় এই অধ্যায়টা ডিসকারেজ করি যে অধ্যায় থেকে কোনো ধরনের কোনো কোশ্চেন উত্তর করার দরকার নেই, কারণ হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন নাম্বার কম আসে। এর জায়গায় যদি কোনো গাণিতিক সমস্যা দেওয়া হয় সেটি হচ্ছে আরো বেশি হচ্ছে সুবিধাজনক, তখন 10-এ 10 চলে আসে। তো আমি পরবর্তী ক্লাসে হচ্ছে যেটি সম্পর্কে বলবো সেটি হচ্ছে অর্থায়নের সূচনা। খুব সহজভাবে একদম থিওরিটিক্যাল, শুধু জানবো হচ্ছে বেসিক্যালি অধ্যায়টা পড়ার কারণ হবে অর্থায়ন সম্পর্কে জানা, এবং এই অধ্যায় থেকে যদি কোনো এমসিকিউ আসে সেগুলোর উত্তর আমরা কিভাবে দিব, উত্তর কিভাবে দিলে ভালো হবে, এবং কি ধরনের প্রশ্ন এমসিকিউতে আসে এবং থিওরিতে আসে। পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা অর্থায়নের সূচনা হচ্ছে আমরা পড়ব। তো এই ছিল আজকের ক্লাস। তো আশা করি সবাই ভালোই আছো, সুস্থ আছো। গত ক্লাসে ভালো লেগেছে, সবাই হচ্ছে নিচে সবাই হচ্ছে কমেন্টে নাম লিখেছো, রোল নাম্বার লিখেছো। আসলে খুবই কেমন একটা অবস্থা যে আসলে কবে যে শেষ হবে, আসলে ক্লাস ছাড়া ভালো লাগে না। তোমাদেরও যেমন ভালো লাগে না ক্লাস ছাড়া, আমাদেরও আসলে ভালো লাগে না যে ক্লাসরুমে শিক্ষার্থীদেরকে বা তোমাদেরকে যদি ক্লাসে না দেখি বা ক্লাসে যদি যে না পড়াতে পারি তখন হচ্ছে আসলে ভালো লাগে না। এইভাবে অনলাইনে ক্লাস হচ্ছে একটা সাময়িক ব্যবস্থা। অনেকের হয়তো বা অনেক সময় সমস্যা হতে পারে, ইন্টারনেটের প্রবলেম থাকতে পারে বা অনেক ধরনের সমস্যা থাকতে পারে, কিন্তু আসলে এই মুহূর্তে এই অনলাইন ক্লাসে বা ইন্টারনেটের মাধ্যমে ক্লাস ছাড়া কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে আর কিন্তু কোনো উপায় নেই। এইভাবে আমাদেরকে আপাতত চালাতে হবে যতদিন পর্যন্ত না করোনা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় আসে। কারণ এখন যদি স্কুল কলেজ খুলে দেওয়া হয় সেক্ষেত্রে একটি স্বাস্থ্য ঝুঁকির একটি ব্যাপার চলে আসে, সেজন্য হয়তো বা আপাতত এইভাবেই এখন পড়তে হবে। এইভাবে পড়া ছাড়া কিন্তু আসলে কোনো উপায় আমাদের কাছে আর নেই। তো আর কথা না বাড়াই, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা আমাদের পড়ায় চলে যাব। আজকে হচ্ছে শুধুমাত্র হচ্ছে অর্থায়ন সম্পর্কে হচ্ছে একটু জানানো যে আসলে কি কি প্রশ্ন আসে, কিভাবে আসতে পারে, কোন অধ্যায় থেকে কয়টি আসে। আর সবাই অবশ্যই ক্লাসটি দেখবে এবং হচ্ছে শেয়ারও করার চেষ্টা করবে। পাশাপাশি হচ্ছে যে কাজটি করবে সবাই প্রত্যেকের নাম, রোল নাম্বার, আবারও বলি প্রথমে নামটি লিখবে তারপরে রোল নাম্বারটি লিখবে। এই দুটি জিনিস অবশ্যই অবশ্যই প্রত্যেকে কমেন্টের মধ্যে দিবে। আমি কিন্তু প্রত্যেকেরই হচ্ছে রোল নাম্বার কিন্তু কাউন্ট করে রাখবো, আমরা কিন্তু ক্লাস কাউন্ট করে রাখবো যে কারা কারা আমাদের ক্লাসে উপস্থিত হয়েছ। আমি প্রত্যেকের রোল নাম্বার কিন্তু হিসাব বিজ্ঞানের দিন লিখে রেখেছি। তো ফিনান্সের ক্ষেত্রে হচ্ছে সবাই রোল নাম্বারটি লিখে দিবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ আবার আগামী মঙ্গলবারে হিসাব বিজ্ঞান ক্লাসে দেখা হবে এবং হচ্ছে বৃহস্পতিবারে ফিনান্স ক্লাসে দেখা হবে। আমরা পরের সপ্তাহ থেকে হচ্ছে, এই সপ্তাহ ছিল হচ্ছে
ধারণা দেয়া যে আসলে কিভাবে প্রশ্ন হতে পারে, পরবর্তী সপ্তাহে আমরা যেটি সম্পর্কে করব একদম সরাসরি আমরা পড়ায় চলে যাব। ঠিক আছে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে স্বাস্থ্য সংক্রান্ত বা করোনা পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবে সে সম্পর্কে যে গাইডলাইন দেওয়া আছে, কিভাবে আমাদেরকে করোনা থেকে বেঁচে চলতে হবে সেই যে গাইডলাইন দেওয়া আছে সেটি অবশ্যই সবাই মেনে চলার চেষ্টা করবে। তাহলে ধন্যবাদ, সুস্থ থাকো।